আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটা হচ্ছে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত কি কি পড়লাম এগুলোর একটা স্টাডি আপডেট বলতে পারেন। অনেকেই রেগুলার ভিডিও দিতে বলেন, আসলে সেটা সম্ভব হয় না। উইকলি হয়তো বা 2টার মতন দিতে পারি বা 3টা হাইয়েস্ট। আমি খুব ওয়েট করেছিলাম কবে থেকে ক্লাস শুরু হবে 1 তারিখে, কারণ অনেক দিন মাঝখানে ওই যে আন্দোলনের সময়ের পর থেকেই ক্লাস হয়নি। তারপরে বাংলা ফাইনাল এক্সাম ছিল, ইংরেজি ফাইনাল এক্সাম ছিল, এগুলোর কারণে মাঝে অনেক দিন ভালো করে ক্লাস হয়নি। রিভিশন ক্লাস টাইপের ছিল, মানে নতুন কোনো কিছু পড়ানো হচ্ছিল না। যদিও আমাদের কাছে আগের ক্লাস রেকর্ডগুলো ছিল আগের বছরের, কিন্তু তারপরও লাইভ ক্লাস করলে যেই মনোযোগটা আসে ওটা আমি আসলে রেকর্ডেড ক্লাসে অত পাই না। দেখা যায় রেকর্ডেড ক্লাস পজ করে করে দেখি, অনেক সময় লেগে যায়, কিন্তু লাইভ ক্লাসটা যেহেতু একবারে চলে, টানা একবারে 2-2.5 ঘন্টা আসলে দেখা হয়েই যায় এবং অনেক কিছু মাথায় ঢুকেও যায়। এবারে আমি প্ল্যান করে রেখেছিলাম যে সবগুলো ক্লাসের পড়া ঠিকঠাক সময় মতো শেষ করব, এক্সাম দিব, সব ঠিকঠাকভাবে করব। যদিও আগেও আমি এক্সাম দিতাম পড়া কমপ্লিট না হলেও, এবার চাইছিলাম আর কি সব কিছু কমপ্লিট করে এক্সাম দিতে। বাট বেশ বেগ পেতে হলো, স্পেশালি হচ্ছে জিকের ক্ষেত্রে। অনেকেই আমার কাছে জিকের কথা জিজ্ঞেস করেছেন যে কিভাবে পড়বেন বা কি চেঞ্জ হবে না হবে, এগুলো আসলে আমি নিজেও ঠিকমতো জানি না। কোচিংয়ে ওভাবে এক্স্যাক্টলি কিছু বলেনি, বলেছে যে আগের মতোই সিলেবাস থাকবে, বাট এর মধ্যে নতুন আরও অনেক কিছু যোগ হবে, হয়তো বা বঙ্গবন্ধু বা এরকম কিছু জিনিস বাদ পড়বে, মানে আগের মতো আর ইম্পর্টেন্ট থাকবে না। তো ওইভাবেই আসলে পড়ছি। আর এটার আমি ওভাবে আগের বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস যেটা আমি বানিয়েছি বাংলা আর ইংরেজির ক্ষেত্রে, এটার ক্ষেত্রে আমি এখন বানাবো না, আরও পরে বানাবো। আর বইও আমি এখন কিনবো না। আমাদের বাংলাদেশ বিষয়াবলীরও হচ্ছে লিখিত ক্লাস শুরু হয়েছে, কিন্তু আমি আপাতত কোনো বই কিনবো না, যা পড়াবে স্লাইড থেকেই ওগুলো পড়বো। আর প্রিলির তো বই আছেই। 2 তারিখ থেকে ফার্স্ট ক্লাস শুরু হয়। ফার্স্ট ক্লাসটাই ছিল ইংরেজি লিটারেচারের উপরে, লিটারারি টার্মসগুলোর উপরে। প্রথমে পড়ে তো অনেক কঠিন লেগেছিল, কিন্তু যখন আমি কোয়েশ্চেনগুলো সলভ করলাম দেখলাম যে অতটা কঠিন না যতটা ভেবেছিলাম। গত 2 সপ্তাহে তো বাইরে একদমই বের হতে পারিনি, বৃষ্টি ছিল অনেক। প্রায় দেখা যেত সকালবেলা বা বিকালবেলা, মানে যেই টাইমটা বের হওয়ার কথা ওই টাইমে একটা বৃষ্টি হয়। তো এই সপ্তাহে একটু বের হতে পেরেছিলাম। 3 তারিখে ছিল বাংলাদেশ বিষয়াবলীর প্রথম ক্লাস। আর এই দিন পড়ানো হয়েছিল যে আগের কালের জনপদগুলো, বঙ্গ, গৌড়, আর এই টাইপের গুলো। তারপরে আলেকজান্ডার থেকে শুরু করে মৌর্য বংশ, সেন, পাল, তারপরে গুপ্ত, এইগুলো পড়ালো। আর তার মধ্যে আমি হচ্ছে 46-এর একটা ক্লাস করেছিলাম জিকে। এরপরে একটা ক্লাস করেই রেখে দিয়েছি, পুরোটা কমপ্লিট করিনি, এই কারণে আমার বইটা একটু দাগানো ছিল, বাট পুরোটা আমার কমপ্লিট হয় না এই চ্যাপ্টারটা। ওই ক্লাসটা করার পর খুব কম জিনিসই মনে ছিল, এজন্য এই ক্লাসটা আবার করলাম নতুন 47-এর জন্য। পড়তে যতখানি না সময় লাগে তার থেকে আসলে অনেক বেশি সময় লাগে এই ছোট ছোট নোটগুলো বইয়ের ভেতরে লিখে রাখতে, কারণ ওয়েবসাইট দিয়ে আমি অতক্ষণ পড়তে পারি না, আমার চোখে অনেক ব্যথা করে। আর 1 বছর পর আসলে এই কোর্সের অ্যাক্সেসও থাকবে না। সুতরাং যদি এই বিসিএস এ না হয় তাহলে কিন্তু আবার তখন আমার নতুন করে ভর্তি যাতে না হওয়া লাগে, এই কারণে আমি সবকিছু এবারে নোট করে গুছিয়ে রাখছি, যাতে নেক্সট টাইম আমার জাস্ট রিভিশন করলেই হয়ে যায়। 9টায় ক্লাস শুরু করে 11:30 পর্যন্ত ক্লাস করতে গেলে আসলে লাস্ট পর্যন্ত মনোযোগটা ধরে রাখা অনেক কষ্ট হয়ে যায়, বাট স্টিল ট্রাই করি। ইদানিং ক্লাসগুলো বেশ লম্বা হয়ে যাচ্ছে। জিকের এক্সাম দেওয়ার আগে আমি জিকের এক্সামটা প্র্যাকটিস করছিলাম, মানে আগের যে কোয়েশ্চেন ব্যাংকে যে কোয়েশ্চেনগুলো ছিল ওগুলোই প্র্যাকটিস করছিলাম, যে দেখি কত পাই। কিছু কোয়েশ্চেন আছে যে মানে আমি কোয়েশ্চেন পড়ার সময় এত ভুল করি, যেমন একটা কোয়েশ্চেন যে বাংলায় সাম্রাজ্য প্রতিষ্ঠা করে কে, মানে মৌর্য সাম্রাজ্যে। তো বারবার ওই বাংলা লেখাটা আমি একবারও পড়ি নাই, ওই কোয়েশ্চেনটা আমি মিনিমাম 10 বার ভুল করেছি। বাংলা লেখাটা আমার চোখেই পড়ে না, প্রত্যেকবারই আমি দেখি যে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে, বাংলা ওয়ার্ডটা আমার চোখেই পড়ে না। কি যে একটা অবস্থা। প্রিপারেশন নেওয়ার জন্য আমি লেকচার বুক, লেকচার ক্লাস আর উত্তরণের বইটা পড়েছি। তারপর যখন এক্সামটা দিলাম কোচিংয়ের, একটা কোয়েশ্চেন আমার কাছে আননোন লেগেছিল, মানে এক্স্যাক্টলি কোয়েশ্চেনটা পড়িনি, যদিও আমি জানতাম যে রারের 2টা অংশ, বাট তাও আমি ওটা স্কিপ করে গিয়েছি। অ্যান্ড পরে দেখলাম যে না, ওটা দিলে আসলে হয়েই যেত, বাট স্টিল আমি হচ্ছে ওই রিস্কটা নেইনি। এক্সামের সময় আমি ওটা অ্যান্সার করিনি। মোটামুটি সব সাবজেক্ট পড়ার জন্য আমি কোচিংয়ের লেকচার বুক আর উত্তরণের বইটা পড়ার প্ল্যান করেছিলাম, বাট আসলে ইউটিউবে অনেকের অনেক কমেন্ট দেখে মনে হলো যে আসলে আমার মনে হয় বাইরের বইগুলো একটু পড়ে দেখা উচিত। পরে আমি এই বইটা আর আরেকটা বইয়ের পিডিএফ ভার্সন দেখেছিলাম, যে দেখি এখানে কী কী কোয়েশ্চেন আছে এক্সট্রা যেগুলো আমার বইতে নাই। পরে আমি এই 2টা বই থেকে 4-5টার মতো নতুন কোয়েশ্চেন পেলাম, ওগুলো আমি বইতে আমার লেকচার বুকে আমি হচ্ছে স্টিকি নোট দিয়ে লিখে রেখেছি।
তারপরও আমি মেইন এক্সামে একটা কোয়েশ্চেন কমন পাইনি, সেটা হচ্ছে পোয়েটিক জাস্টিস। মনে হয় এটা হয়তো বা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনে ছিল, বাট প্রিভিয়াস ইয়ারের সব কোয়েশ্চেন আমার পড়া হয়নি, তাই হচ্ছে পারিনি, বা হয়তো বা এর মধ্যেই ছিল, কোথাও আমার চোখে পড়েনি। আর এই বইগুলো হচ্ছে বেশ পুরনো, মনে হয় 3-4 বছর আগের ভার্সন হবে পিডিএফ। আমি কোন একটা ওয়েবসাইট থেকে জানি পেয়েছিলাম, মানে আপনি হচ্ছে গুগলে গিয়ে সার্চ দিলে এরকম অনেক ওয়েবসাইট পাবেন যারা হচ্ছে এরকম পাইরেটেড বই হচ্ছে দেয়। যদি এগুলো ডাউনলোড করা উচিত না, কারণ অনেক জায়গায় ভাইরাস টাইরাস থাকে। আমার নিজেরও কম্পিউটারের হার্ডওয়্যার ক্র্যাশ করেছিল একবার, ঠিক করেছি, তারপর আবার ডাউনলোড করেছি। এক্সামে যেগুলো ভুল হয়েছিল ওগুলো আবার আমি পরে বইতে লিখে রাখছিলাম। আর কিছু জিনিসে কনফিউশন ছিল লিটারেচারে, ওটা আবার আমি জেমিনি থেকে দেখে ঠিক করে নিয়েছি। যদিও ছোটবেলা থেকে বাংলা গ্রামার পড়ে আসছি, কিন্তু তারপর এই শব্দ চ্যাপ্টারের কোনটা কোন শব্দ এটা মনেই থাকে না। তো এবার আমি হচ্ছে টানা 4 থেকে 5 দিন জাস্ট দেখে গিয়েছি যাতে মনে রাখতে পারি, জানি না কতটুকু মনে থাকবে। ছন্দ বা গল্প দিয়ে মনে রাখতে গেলে দেখা যায় সেটাও ভুলে গেছে, এর থেকে বেটার জাস্ট ওয়ার্ডটা মাথায় নেওয়া। এই উইকে বাংলাদেশ বিষয়াবলীর রিটেনের ক্লাস ছিল, সেটার মধ্যে ভূগোলের অনেক চ্যাপ্টার চলে আসছে যেগুলো পড়া হয়নি, এই কারণে রিটেনের ক্লাসে অনেক কিছু বুঝতে পারিনি। বাট মনে হয় রিটেনের প্রিপারেশনটা একসাথে নিতে পারবো, এই জিনিসটা ভালো লাগলো যে পরে আসলে হয়তো এত প্যারা হবে না, অনেক সুন্দর করে ওরা গুছিয়ে দেবেন। লিটারেচারের মিডল আর ওল্ড ইংলিশ পিরিয়ড, তারপরে রেনেসান্স, এগুলো হচ্ছে এবার ক্লাস হয়ে গেছে। যদিও ওল্ড আর মিডলটা অত ইম্পর্টেন্ট না, বাট স্টিল পড়িয়ে দিয়েছে যদি আসে, এ কারণে আমিও পড়ে ফেলেছি। এরপর তো কি আসবে কে জানে। ক্লাস চলাকালীন অনেক এক্সট্রা ইনফরমেশন থাকে যেগুলো হচ্ছে ওই স্পিডে লিখতে পারি না, তো ক্লাস হয়ে যাওয়ার পর আবার রেকর্ডটা দেখে ছোট ছোট জিনিসগুলো হচ্ছে লিখে রাখি যাতে পড়তে ইজি হয় পড়ে, কারণ বারবার আমি ওয়েবসাইট দেখে আসলে পড়তে পারি না, সবসময় কারেন্টও থাকে না, আবার সবসময় ওয়েবসাইট লোডও হয় না, আর চোখের ব্যথার কথা তো আছেই। নিউ যে প্রিলি ব্যাচ শুরু হয়েছে, ওদের বাংলা ক্লাস হচ্ছে, তো আমি ভাবলাম আমার বাংলাটাও আমি একটু রিভিশন করে ওদের সাথে এক্সাম দিয়ে দেই। ফার্স্ট টাইম যখন এক্সাম দিয়েছিলাম তখন আমি সব কমপ্লিট করে এক্সাম দিতে পারিনি, এবার ভাবলাম একটু পড়াটা মানে আগে যতটুকু পড়া আছে ওর সাথে আরেকটু এক্সট্রা পড়ে হচ্ছে আমার চ্যাপ্টারটা কমপ্লিট করে আমি ওদের সাথে আরেকবার একটু এক্সামটা দিয়ে দিই। একটা বই ঠিক মতো পড়া হয়ে গেলে এরপর দেখা যায় অন্য সব বইতে 80% ইনফরমেশন সেম থাকে, কিছু কিছু ইনফরমেশন তো অবশ্যই আলাদা হবে, না হলে সব বই যদি সেম হয় তাহলে তো আর কেউ বই কিনবে না, সব বইতে এক্সট্রা কিছু না কিছু তো থাকবে। তো উত্তরণের বই তো আমি সেম দেখলাম, অনেক কিছু কমন, যেগুলো কমন ছিল ওগুলো হচ্ছে আমি ক্রস করে দিয়েছি। একজন কমেন্ট করেছিলেন নিউজ পেপার রিভিউ টাইপের কিছু একটা করার জন্য, বাট আমার মনে হয় না আমি এত নলেজেবল যে বুঝবো কোনটা ইম্পর্টেন্ট না, যদিও কোচিং থেকে বলে দিয়েছে কি টাইপের টপিক ইম্পর্টেন্ট, বা আমি নিজেও হচ্ছে আগের কোয়েশ্চেনগুলো দেখে যা বুঝতে পারি, বাট এক্স্যাক্টলি এইটাই যে মানে করলে এখান থেকেই হয়তো বা কমন আসতে পারে বা এই টপিকটাই ইম্পর্টেন্ট, এই জিনিসটা আসলে ওইভাবে শিওর হয়ে বলা বা ভিডিও করাটা আমার মনে হয় এখনই আমার পক্ষে সম্ভব না। আমি নর্মালি হচ্ছে নিউজ পেপার পড়ি, আর কখনো কখনো হচ্ছে কোচিং থেকে বিভিন্ন আর্টিকেল সাজেস্ট করে পড়ার জন্য, যেমন এই আর্টিকেলটা। তো এইভাবেই আমি পড়ি আপাতত, কারণ বইটই কিছু কেনা হয়নি রিটেনের জন্য। তো আগের ব্যাচের সাথে আমি এক্সাম দিচ্ছিলাম তখন। এই উইকে ইংরেজি রিটেনের একটাই ক্লাস হয়েছে, আর টপিক ছিল ট্রান্সলেশন। আমি যে আর্টিকেলটা পড়ছিলাম ওটারই ট্রান্সলেশন শেখাচ্ছিল আমাদেরকে। বাংলাদেশ বিষয়াবলীর রিটেন ক্লাসে স্যার বলেই দিয়েছিলেন যে এগুলো আসলে এখন পড়ার দরকার নেই বা নোট করে রাখার দরকার নেই, জাস্ট দেখে রাখতে, পরে যখন এক্সাম হবে তখন সব কিছু ওইভাবে গুছিয়ে করতে। আমিও তাই ভেবেছিলাম, তাই করব, কিন্তু পরে আমার মনে পড়লো যে গত বছর আমি যখন আইএলটিএস এক্সাম দিয়েছিলাম তার আগে আমার আম্মু অসুস্থ হয়ে পড়েছিল, তো তখন আমার অনেকটা সময় হচ্ছে আমি পড়াশোনা করতে পারিনি, তো যেই রুটিন অনুযায়ী আমি আগাচ্ছিলাম সেটা আমি আগাতে পারিনি। আর এছাড়াও সেই ছোটবেলা থেকে দেখে আসছি কোনো বড় এক্সামের আগে সবসময় গেস্ট থাকবে বাসায়, বা কারো একটা বিয়ে পড়বে এবং ক্লোজ কেউ যে যেতেই হবে বা এরকম কিছু, তো কোনো না কোনো একটা ঝামেলা আসলে এসেই পড়ে। তো ভাবলাম যে এখনই আসলে সব কিছু লিখে রেখে দেই, লেখা যদিও বেশি না, পরে এর সাথে সংযোজন বা বিয়োজন করে নিতে পারবো, কারণ এখন যদি না করি পরে দেখা যাবে আবার আরেকটা কি হবে। এই জুলাই মাসেও তো মানে আমি জবটা ছাড়লাম পড়াশোনা ঠিকমতো করার জন্য, বাট ওই মাসেই দেখা গেল এত কিছু হয়ে গেল, ঠিকমতো ওরভাবে পড়াশোনা করাই হয়নি। এরপর ক্লাস শুরু হলো, এর মধ্যে এই সপ্তাহে আমি আবার অসুস্থ ছিলাম। এমনিতে আমি খুব একটা অসুস্থ হই না আল্লাহর রহমতে, বাট এই সপ্তাহেই হলো, মানে ক্লাসও শুরু হলো, অসুস্থও হলাম। মানে এটাই আসলে লাইফ, কখনো পারফেক্ট না, এটা আবারও আমার কাছে আমি প্রমাণ পেলাম।
যে সব সময় আসলে একটা দিক ঠিক করতে পারলে আরেকটা দিক দেখা যাবে যে সমস্যা চলে আসছে। তো এর মধ্যে আসলে পড়াশোনা কমপ্লিট করতে হবে যতটুকু পারা যায়। রিটেনের মোটামুটি সব কিছুই দেখলাম হচ্ছে প্রিলির সাথে কমন, তো ওগুলো আমি আবার বইতে মার্ক করে রেখেছি যাতে এখন আমি ওগুলো পড়ে নিতে পারি ভূগোলের লেকচার বইতে আর কি। তো দেখা যাক এরপর কতটুকু কি কমপ্লিট করতে পারি। অনেকে বারবার ট্রান্সলেশনের কথা জিজ্ঞেস করেছেন, আসলে ট্রান্সলেশনের জন্য আমি কোনো বই ফলো করি না। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো আপনি দেখতে পারেন, কারণ চিন্তা করেন যদি 10th BCS থেকে চিন্তা করি তাহলে 44 পর্যন্ত মনে হয় রিটেন হয়েছে। তো কত কোয়েশ্চেন জমা হয়, এগুলো যদি আপনি সব সলভ করেন, মনে করেন একটাই আপনি 2-3 বার করে করলেন, তাতেও কিন্তু অনেক প্র্যাকটিস করা হয় আর অনেক ওয়ার্ড মিনিং, তারপরে মানে কিভাবে অর্থটা লিখবো, বাংলাটা করব বা ইংরেজিটা লিখবো, কিভাবে গুছিয়ে করতে হবে, এই জিনিসগুলোর কিন্তু অনেক ভালো একটা আইডিয়া আপনি পেয়ে যাবেন যদি আপনি শুধু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করেন। ওগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি পেপার থেকেও দেখেন। আর এমনিতে রোজ তো আর্টিকেল আপনি পড়বেনই, কিছু না কিছু, একটা না একটা তো আর্টিকেল কিছু একটা পড়বেনই। ভোক্যাবুলারির জন্য আমার সাইফুরসের এই বইটা ছিল অ্যাডমিশনের টাইমে, তখন পড়েছিলাম কিন্তু পরে তো সবই ভুলে গিয়েছি। এরপরে আরও একটা বই কিনেছি ব্যারন্সের, এই বইটা আমি পড়তাম। তারপর কোচিং থেকেও আমাদেরকে কিছু ভোক্যাবুলারি দেওয়া হয়েছে, এখন ওগুলোই আমি পড়ছি। আর পড়ার তো আসলে শেষ নেই, শুধু কোচিংয়ের বই বা লেকচার শিট এগুলো কোচিং থেকেও কখনোই পড়তে বলে না, বলে এর সাথে এক্সট্রা একটা বই পড়তে সবসময়। আবার আপনি জিআরইর ওয়ার্ডও পেয়ে যাবেন অনলাইনে, তো ওগুলোও আপনি আসলে পড়তে পারেন। ওখান থেকেও কিন্তু কমন আসে যে বেসিক ওয়ার্ডগুলো, তারপরে ইন্টারমিডিয়েট ওয়ার্ডগুলো থেকে যতদূর শুনেছি কোয়েশ্চেন হয় না, বাট ওগুলা আইএলসে বা জিআরইতে গেলে তখন হয়তো বা কোয়েশ্চেনটা আসবে। আর ব্যাংকে যারা এক্সাম দিবেন তাদের জন্য তো ফরজ। কোচিং থেকে যদিও আমাদেরকে ফ্ল্যাশ কার্ড সিস্টেমে পড়তে বলেছে, ফ্ল্যাশ কার্ডের জন্য আমাদের কি যেন কম্পিটিশনও হয়েছিল যে ফ্ল্যাশ কার্ড বানানোর এরকম। তো এগুলো আসলে আমি কিছুই করিনি, কারণ ফ্ল্যাশ কার্ডগুলো আমি আসলে হারিয়ে ফেলতাম যদি আমি তখন বানাতামও। এই কারণে আমি খাতায় লিখে রাখাটা প্রেফার করি, কারণ এটা আমার কাছে অনেক দিন থাকবে। আর যেহেতু 1 বছর পর আমাদের অ্যাক্সেস শেষও হয়ে যাবে কোচিংয়ের, সো তখন ফ্ল্যাশ কার্ড আসলে আমি যদি এখন বানাতাম ওগুলো আমি ততদিন রাখতে পারতাম না। সো বেটার আমি খাতায় প্লাস ডায়েরিতে হচ্ছে যতটুকুই পড়া হচ্ছে আমি ওগুলো লিখে রাখছি যাতে আমি পরে এগুলো আবার রিভিশন করতে পারি। এখন একটু কমেন্ট নিয়ে কথা বলা যাক। তো এই কমেন্টটা পেয়ে আমার খুব মজা লেগেছে ফার্স্ট অফ অল, কারণ আমি এই ধরনের কমেন্টের জন্যই ওয়েট করছিলাম, অনেক দিন তো হয়ে গেল। তো কালকে যখন কমেন্টটা পেয়েছি আমি একটু পরে আমি রিপ্লাই করেছি ওনাকে, এরপরে দেখলাম উনি আবার বিভিন্ন ভিডিও থেকে স্প্যামিং করা শুরু করেছে যে আমি নাকি তার কমেন্টটা ডিলিট করে দিয়েছি। এরপর আমি তাকে চ্যানেল থেকে ব্লক করে দিলাম যে রিপ্লাই দেওয়ার পর যেটা আমি উচিত কথা বলেছি সেটা সে দেখবে না, তারপরে সে বিভিন্ন জায়গায় যে আমি কমেন্ট ডিলিট করেছি এটা বলে স্প্যামিং শুরু করবে। তো ভাবলাম ওকে ফাইন, লেটস রিমুভ হিম। প্রথমত আমি ভিডিও বানানোই শুরু করেছিলাম যে আমার জুনিয়ররা যখন দেখবে তারা যাতে ইন্সপায়ার হয়, বা আমি কি ভুল করেছি বা যদি ক্যাডার হয়েই যায় তাহলে তারা দেখতে পারবে যে আসলে কিভাবে পড়েছিলাম। তখন এই ভিডিওগুলো তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট হবে। যেমন আমি নিজে খুঁজতাম এরকম কাউকে, শুধু নট জাস্ট ইন্টারভিউ, কারণ ইন্টারভিউতে আসলে ওভাবে বোঝা যায় না যে কে কিভাবে পড়েছে। আর এক একজনের স্ট্র্যাটেজি আসলে এক এক রকম, কেউ বলবে অনেক বই পড়তে, কেউ বলবে কম বই অনেকবার পড়তে। সো এক একজন এক এক রকম এক এক ধরনের সাজেশন দিবে। তো আমি চাচ্ছিলাম আমার মতো কাউকে, কিন্তু আমি খুঁজে পাচ্ছিলাম না। আর স্পেশালি আমি মেয়েদের ভিডিওই খুঁজতাম বেশি ছেলেদের থেকে, কারণ ছেলেদেরকে আসলে বাসা থেকে যে ধরনের এনভায়রনমেন্টে রাখে, মেয়েদের ক্ষেত্রে অনেক সময় পড়াশোনার অনেক কিছুই অনেক ডিফারেন্ট হয়। তো আমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সাথে বেশি রিলেট করতে পারতাম। এই সব জিনিস চিন্তা করেই আমি আসলে চ্যানেলটা খুলি। আর তার থেকেও বড় কথা, যখন আমি আইএলটিএস পরীক্ষা দিয়েছিলাম তখনও আমি কয়েকটা ভিডিও বানিয়েছিলাম, বাট আমার ওই ভিডিওগুলোতে ভয়েস ওভারও করা হয়নি। আর আমি জানতামও না যে আসলে 7 পেয়ে যাব, কারণ আমি আরও কম আশা করেছিলাম, ওভাবে আসলে প্রিপারেশন নিতেও পারিনি ঠিকঠাক মতো, বাসায় বসে প্রিপারেশন নিয়েছিলাম, অনেক মিস্টেকও ছিল। তো সব কিছু মিলিয়ে 7 পেয়ে গেছি। এরপর অনেকেই আমার ফ্রেন্ডরা বা বাইরের আরও অনেকেই আমাকে জিজ্ঞেস করতো যে নিজে প্রিপারেশন কীভাবে নেওয়া যায় বা এইসব। তখন আসলে আমি যে সাজেশন দিব আমার মাথায় কিন্তু এক্স্যাক্টলি সব কিছু ছিল না, কিভাবে পড়েছি বা কোন বই ফলো করেছি, এরকম কিছু কিছু টুকটাক ভিডিও ছিল, বাট একদম দেখিয়ে দেয়া যে জিনিসটা আসলেই হেল্পফুল হয় ওই জিনিসগুলো তখন আমি করতে পারিনি। যদি আমি ওই সময় ভিডিওগুলো করতাম তাহলে হয়তো এখন অনেকের হেল্প হতো। এই কারণে এবার প্রিপারেশন নেওয়ার সাথে সাথে আমি টুকটাক ভিডিও বানাই, উইকে হয়তো বা 2টা, হাইয়েস্ট 3টা। তো এটাতে আসলে যে এত সময় নষ্ট হয়, মানুষ মনে করে যে কি ইউটিউবের ভিডিও বানানো, আমি এটাই বুঝি না। যাদের এডিটিং বা
এই ধরনের কাজ সম্পর্কে ন্যূনতম আইডিয়া আছে তারা আমার ভিডিও দেখলে তো বুঝতে পারবেন যে কতটা লো এফোর্ট দিয়ে করা। এতটা সময় মানে যারা 3-4 ঘন্টা বসে ভিডিও এডিট করে ওরকম ভিডিওর কোয়ালিটি কীরকম হবে, আর আমার ভিডিওর কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন যারা একটু হলেও এডিটিং জানেন। যেখানে মানুষজন ফুল টাইম জব করে, তারপরে পার্ট টাইম জব করে, অনেকে বিয়ে হয়ে গেছে, বাচ্চা টাচ্চা সামলে সবাই প্রিপারেশন নিচ্ছে, সেখানে আমি 2-3টা উইকে ভিডিও বানিয়ে নিলে কি এমন টাইম আমার চলে যাবে আমি জানি না। তো যাই হোক, আমি এন্টারটেইনমেন্ট পারপাসেই বানাই ভিডিওগুলো, কারণ আমার নিজের মাথার মধ্যে সবসময় বিভিন্ন কথা চলতে থাকে। আগে আমি ডায়েরি লিখতাম, এখন ডায়েরি না লিখে আমি মুখেই বলি কথাগুলো, কারণ এই কথাগুলো আমার মাথায় চলতেই থাকে। ভিডিও বানিয়ে ফেললে তখন মাথা থেকে বের হয়ে যায়। কাইন্ড অফ এটা আমার পেপারের রাইটিংয়ের বদলে ভয়েস ওভার করা। আর বিসিএস এর সাকসেস রেট তো অবশ্যই কম, এটা আমরা সবাই জানি। আমাদের মধ্যে অনেকেরই হবে না, যারা ভিডিও বানায় তাদেরও অনেকের হবে না, যারা ভিডিও বানায় না তাদেরও অনেকেরই হবে না। সো এটা নিয়ে আসলে চিন্তা করে লাভ নেই, যার কপালে যা আছে তাই হবে। কিন্তু আপনি পড়াশোনাটা ঠিক মতন করতে পারেন, আমিও পারি। আর কে কতটুকু কি করবে এটা আসলে সময়ই বলে দেবে, আল্লাহই বলে দিবে। আমাদের আসলে এটা নিয়ে এতটা মাথা ব্যথা করার দরকার নেই। আমি আসলে ভাবিনি যে আমার সাথেই যারা 47 দেবে তারাই আমার ভিডিও দেখবে। আমি ভেবেছিলাম যে আমার জুনিয়ররা দেখবে, বাট যেহেতু আমার সাথে অনেকেও দেখছেন এবং অনেকেই অনেক ভালো ভালো কমেন্ট করছেন, তার জন্য সবাইকে অনেক 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 থ্যাংক ইউ। ভালো কমেন্টই আমি বেশি পেয়েছি, বেশিরভাগ সময় হয়তো বা 2 বা 1টা এরকম উল্টাপাল্টা কমেন্ট পেয়েছি, তো এই কারণে আমি ওগুলো একটু রিপ্লাই দিয়ে রাখলাম। যারা আমাকে ভালো কমেন্ট করেন তারা আসলে যাতে ওই কমেন্টগুলো দেখলে তারা অনেকে রিপ্লাই করেন, আমি এটাও দেখেছি। তো এই জন্য আমি আগেই একটু আপনাদেরকে বলে দিলাম যে আমার আসলে এইটা নিয়ে পার্সপেক্টিভটা কি। আর একজন আমাকে এটাও কমেন্ট করেছে যে আমি টাকা কামানোর জন্য ভিডিওগুলো বানাচ্ছি, এটাও আমার আসলে দেখে অনেক মজা লেগেছে। কারণ একটা ইউটিউব চ্যানেল কিভাবে রান করতে হয়, কিভাবে ওটা থেকে টাকা আর্ন করতে হয় এবং কি পরিমাণ টাকা আসলে বাংলাদেশে আর্ন হয়, এটা নিয়েও আসলে মানুষের যে ধারণা নেই, এটা দেখেই আমার হাসি পেল। কারণ ভিডিওর নিশের তো একটা ব্যাপার আছে, কোন নিশে ভিডিও বানালে টাকা বেশি ইনকাম করা যায়। আমি তো যদি টাকা ইনকাম করার আমার ইচ্ছাই থাকতো আমি ওরকম একটা নিশই চুজ করতাম। পড়াশোনার মতন বোরিং একটা বিষয় আমি চুজ কখনোই করতাম না, আর যেটা নিয়ে আমার কোনো ধারণা নেই। আমি নিজেই প্রিপারেশন নিচ্ছি, আমি কি ধারণা দিব মানুষকে এটা নিয়ে। তো পড়াশোনা ছাড়াও আরও অনেক নিশ ছিল যেগুলো আমি পারি। যেমন আমি গান নিয়ে কিছু করতে পারতাম, নাচ নিয়ে কিছু করতে পারতাম, বাট পেন্টিং নিয়ে কিছু করতে পারতাম, বা আরও তো অনেক কিছু আছে। যেমন মেয়েরা সব থেকে বেশি মেকআপ পছন্দ করে, ওরকম কিছু মাথায় থাকলে আমি ওগুলাই করতাম, বাট আমার আসলে ওগুলা নিয়ে কোনো প্ল্যান ছিল না। আর যখন থেকে আমি একটু একটু নামাজ পড়া শুরু করেছি বা কোরআন পড়া শুরু করেছি, তো তখন থেকে এই জিনিসগুলো তো আমি পুরোপুরি বাদ দিয়ে দিয়েছি। স্বাভাবিকভাবে এই জিনিসগুলোতে আমি কাউকে কখনোই আর এনকারেজ করবো না, আর নিজেও এই সব কিছুর সাথে আর কখনোই জড়াবো না। যার কারণে আমি এই চ্যানেলটায় এই সব জিনিসপত্রই দিচ্ছি যেগুলো আমার মনে হয় আমাদের আসলে জানা উচিত বা ফলো করা উচিত, যেগুলো করে আর কি আমি উপকৃত হয়েছি ওগুলোই আমি শুধু শেয়ার করছি। বক বক করতে করতে ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তো আজকের মতো আল্লাহ হাফেজ।